ক্যাম্পাস থেকে বের হয়ে জ্যোতিকে দেখে থমকে গেল আহনাফ। জ্যোতি তার কাছে এসে বলল, আহনাফ, আমি তোমাকে কত খুঁজেছি জানো? আহনাফ জ্যোতিকে পাশ কাটিয়ে চলে আসতে যাবে, তখনই জ্যোতি বলল, আমাকে ক্ষমা করে দাও। আহনাফ জ্যোতির দিকে ফিরে বলল, দেখো, যা করার করে ফেলেছ। আর শোনো, তোমার সেই মহান কাজের জন্য আমি কোর্ট থেকে লিখিতভাবে অরুর হবু বর হওয়ার অনুমতি পেয়েছি। অরুর 18 হলে আমি ওকে বিয়ে করে ফেলবো। এখন শুধু 8 কি 9 বছরের অপেক্ষা। এভাবে অনুমতি দিলে হয় নাকি? অরুণিকা যদি না চায়? কেন, আমার মধ্যে কি কোনো সমস্যা আছে যে চাইবে না? যদি আহনাফের পা ধরতে যাবে, তখনই আহনাফ কয়েকবার পিছিয়ে বলল, এসব অভিনয় আমার সামনে না করে কোনো ডিরেক্টরের সামনে করতে পারো। সিনেমায় ভালো একটা সুযোগ হবে তোমার। আহনাফ ক্যাম্পাস থেকে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে জ্যোতির বাবাকে ফোন করে বলে দিল জ্যোতি বারবার তাকে বিরক্ত করছে। জ্যোতির বাবা সব শুনে এবার মেয়ের বিয়ের সিদ্ধান্ত নিলেন। জ্যোতির কাজকর্ম তার আত্মীয়রা জানার পর জ্যোতির বাবা মাকে কথা শোনাচ্ছে। সবাই জ্যোতির মাকেই দোষ দিচ্ছেন। বাসায় মেয়ের সাথে না থেকে বাইরে চাকরি করতে গিয়ে নাকি মেয়ের স্বভাব নষ্ট হয়ে গেছে। জ্যোতির মা এসব শুনে মেয়ের উপর আরো ক্ষুব্ধ হয়ে যান। তিনি এবার মেয়েকে ইচ্ছে মতো মারলেন। জ্যোতি এবার নিজেকে বাঁচাতেই বলল সে আর কখনোই আহনাফের সামনে যাবে না। আহনাফ শুয়ে মুখে বালিশ দিয়ে হাত পা ছুঁড়ে ঘুমাচ্ছে। তখনই তার মনে হলো কেউ তার পায়ের উপর ভর দিয়েছে। সে বালিশ সরিয়ে দেখলো অরুণিকা তার পায়ের উপর দাঁড়িয়ে আছে। আহনাফ ভ্রুকুচকে বলল, কি চাও? অরুণিকা ধপ করে লাফিয়ে এসে আহনাফের সামনে বসতেই আহনাফ মাথা তুলে উঠে বসল। অরুণিকা বলল, তোমার ফোনটা দাও। আহনাফ পকেট থেকে ফোন বের করতে করতে জিজ্ঞেস করলো, আমার ফোন দিয়ে কি করবে? আমার বন্ধুর সাথে কথা বলবো। আহনাফ ফোনটা আবার পকেটে ঢুকিয়ে রাখলো। অরুণিকা উৎসুক দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে আছে। আহনাফ বলল, যাও, আমি ঘুমাবো। ফোন দেবে না? না। অরুণিকার হাসি মাখা মুখে মুহূর্তেই বিষণ্ণতা ভিড় জমল। আহনাফ বলল, আচ্ছা দেব, আগে বলো কোন বন্ধুর সাথে কথা বলবে? অরুণিকা আনন্দিত কণ্ঠে বলল, আমার নতুন বন্ধু। নাম কি? বিয়ন। ও ক্লাসে নতুন এসেছে, আমাকে ফোন নম্বর দিয়েছে, বলেছে ফোন করতে। ফোন দেওয়ার কারণ? কথা বলবো তাই। আহনাফ ফোন এগিয়ে দিতে অরুণিকা নম্বরটি ফোনে তুলে নিল। আহনাফ ভ্রুকুচকে বলল, তুমি মুখস্থ করে ফেলেছ? হ্যাঁ, পিয়ন মুখস্থ করে ফেলতে বলেছে। ততক্ষণে অপর প্রান্ত থেকে একটা ছেলের কণ্ঠ শোনা গেল। অরুণিকা সেই কণ্ঠের স্বর শুনে উৎসুক হয়ে বলল, পিয়ন, আমি অরুণিকা। পিয়ন বলল, হাই, কেমন আছো? ভালো, তুমি ফোন করতে বলেছো তাই ফোন করেছি। পিয়ন বলল, এটা কার নাম্বার? এটা আহনাফের নাম্বার, আমার তো ফোন নেই। আহনাফকে? ওই তোমাকে সারাদিন বকাতে ওইটা? আহনাফ চোখ বড় বড় করে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা মনোযোগ দিয়ে বিয়নের সাথে কথা বলেই যাচ্ছে। অরুণিকা উত্তরে বলল, না না, ও আমাকে এখন বকে না, ওর ফোন দিয়েই তো আমি গেমস খেলি। ও আমার জন্য চকলেট এনে দেয়, খেলনাও কিনে দেয়। আহনাফ বিড়বিড় করে বলল, কত আল্লাহ, বাহ। আর এদিকে যত সব বিয়ন ফিয়নের সাথে কথা বলতে গিয়ে মেয়ে আমার ব্যালেন্স শেষ করে দিচ্ছে। অরুণিকার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে আহনাফ বলল, আর কথা বলতে হবে না, অনেক বলেছ। কল কেটে দেওয়ার পর আহনাফ আবার জিজ্ঞেস করলো, কে তোমাকে সারাদিন বকাঝকা করে? অরুণিকা মুখে হাত দিয়ে বলল, তুমি কিভাবে জানলে? আহনাফের ফোনের ভলিউম বড়, তাই স্পিকারে না থাকলেও সব শোনা যায়। আহনাফ বলল, জেনে ফেলেছি, এখন বলো কে তোমাকে বকা দেয়? ইভান। আহনাফ মুচকি এসে বলল, আর কে তোমাকে বেশি ভালোবাসে? অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল, আরাফ আর রকস্টার। আহনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কাকে বেশি ভালোবাসো? আরাফ আর রকস্টারকে। আর আমাকে? তোমাকেও ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো আর বিড়বিড় করে বলতে লাগলো, রকস্টার রকস্টার, সারাদিন রকস্টার। এবার অরুণিকার দিকে তাকিয়ে বলল, শোনো অরু,
ওর একটা নাম আছে, ওর নাম তুর্য, রকস্টার না। অরুণিকা বলল, না আমি ওর টুইঙ্কেল, ও আমার রকস্টার। কথাটা বলেই অরুণিকা ধিন ধিন করে চলে গেল। আহনাফ সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে বলল, বাচ্চা মেয়েটা বলে কি, এগুলো নিশ্চয়ই তুর্যের বাচ্চা ওকে শিখিয়েছে। চায়ের দোকানে ভিড় জমেছে, সবাই জড়ো হয়ে প্রেম নিবেদন দেখছে। হামিদ, আহনাফ আর তুর্য একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আরাফের চোখ দুটি স্থির হয়ে আছে, আর ইভান অবাক হয়ে দাঁড়িয়ে আছে। মাওশাদের চোখ দুটি ছলছল করছে, হয়তো এখনই অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়বে। সায়ন্তনীর চোখ দুটিও ভিজে যাচ্ছে। ইমন তার এক হাত এগিয়ে দিয়ে সায়ন্তনীর সামনে হাঁটু গেড়ে বসে আছে। ইমন সায়ন্তনীর চোখের দিকে তাকিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি আমার হতে চাও না? সায়ন্তনী কাঁদো কাঁদো মুখে মাথা নেড়ে ইমনের হাত ধরল। ইমন শক্ত করে সায়ন্তনীর হাত ধরে বসা থেকে উঠে দাঁড়ালো। এরপর মাওশাদের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল, সেদিন তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছ, আজ আমি তোমাকেই দূরে সরিয়ে দিয়েছি। তুমি আর ভাই দুজনই আমাকে অনেক কষ্ট দিয়েছ, এখন আমি তোমাদের সামনে সুখী হয়ে দেখাবো। আরাফ আহনাফকে একপাশে টেনে এনে বলল, তুই ইমনের এমন কাজে তালি দিচ্ছিস? আহনাফ ভ্রকুচকে বলল, সায়ন্তনী হ্যাঁ বলেছে, তো তালি দেব না নাকি? আরাফ বলল, ইমন সায়ন্তনীকে ভালোবাসে না। আহনাফ বলল, তো কিছুক্ষণ আগে এটা কি হলো? আরাফ বলল, ছেলেটার মাথা নষ্ট হয়ে গেছে, ইভান আর মাওশাদকে দেখানোর জন্য ও এমন অভিনয় করছে। আহনাফ দীর্ঘশ্বাস ফেলে বলল, ও। আরাফ ভ্রকুচকে বলল, ও কি? সায়ন্তনী এসব অভিনয় সম্পর্কে কিছুই জানে না, ও তো সব এখন সত্য ভেবে বসে আছে। আহনাফ বলল, তো বলে দিলেই তো সব জেনে যাবে। আরাফ রাগী কণ্ঠে বলল, তুই বুঝতে পারছিস না আমার কথা? আহনাফ জোরেই বলল, না। আরাফ বলল, সায়ন্তনী ইমনকে সত্যি পছন্দ করে, আর ইমন ওর সাথে অভিনয় করছে এটা শুনলেও অনেক কষ্ট পাবে। আহনাফ চিন্তিত কণ্ঠে বলল, আপাতত ইমনের মাথা থেকে মাওশাদ বের হলেই হবে, সায়ন্তনী মেয়েটা অনেক ভালো। আরাফ আহনাফকে এখনো কিছুই বোঝাতে পারল না। ইমন এখন যাই করছে জেদের বশে করছে, জেদ কেটে গেলে সায়ন্তনী নিশ্চয়ই অনেক কষ্ট পাবে। কিন্তু ইমনকে এখন বুঝেও লাভ নেই, কারণ সে কারো কথা শোনার মতো ছেলে না, সে নিজে যা বুঝে তাই করে। এদিকে মাওশাদ বাসায় এসে ইচ্ছা মতো কান্নাকাটি করলো। আজ সে ভেবেছিল ইমনকে বলবে সেও ইমনকে পছন্দ করে, কিন্তু হঠাৎ ইমন এমন কিছু করে বসবে তা মাওশাদ ভাবতেও পারেনি। সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, যাকে আমি ভালোবাসি সে আমাকে দূরে সরিয়ে দেয়, কেন বারবার আমার সাথে এমন হচ্ছে? কয়েক সপ্তাহ ধরে সায়ন্তনী আর ইমনের ঘনিষ্ঠতা বাড়ছে। সায়ন্তনী এখনো বুঝতে পারছে না ইমন এসব মাওশাদ আর ইভানকে দেখানোর জন্য করছে। আজ সে সেজে গুজে চায়ের দোকান খুলেছে। ক্লাস শেষে এক কাপ চা খাওয়ার জন্য আরাফ সায়ন্তনীর দোকানে এসে অবাক হয়ে গেল। সায়ন্তনী কোন পরিবেশে কেমন সাজ দিতে হয় তা জানে না, তাই এই মুহূর্তে তাকে দেখতে মোটেও ভালো লাগছে না। আশেপাশে সবাই কেমন যেন বাঁকা চোখে তার দিকে তাকাচ্ছে। আরাফ পকেট থেকে টিস্যু বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমাকে কেমন লাগছে দেখতে, তাড়াতাড়ি মুখটা মুছে ফেলো। সায়ন্তনী অবাক হয়ে বলল, কেন? অনেক সময় নিয়ে সেজেছি, ইমনের সাথে আজকে বাইরে ঘুরতে যাব, ও বলেছে আমাকে এসে নিয়ে যাবে। আমি বলছি তো তোমাকে দেখতে ভালো লাগছে না। সায়ন্তনী আরফের কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না। তার মনে হচ্ছে আরফ তাকে ইচ্ছে করে মিথ্যে বলছে। সে নিজে বাড়ি থেকে বের হওয়ার আগে আয়না দেখে এসেছিল, তার মোটেও নিজেকে খারাপ লাগেনি। তখন মাওশাদ তার দোকানে এলো। মাওশাদকে দেখে সায়ন্তনী বলল, চা দেব? মাওশাদ আরফের দিকে তাকে সায়ন্তনীকে বলল, আমার তোমার সাথে কথা আছে। সায়ন্তনী বলল, বলো। মাওশাদ বলল, ইমন তোমাকে ভালোবাসে না, শুধু শুধু ওর পেছনে সময় নষ্ট করো না। সায়ন্তনী মাওশাদের কথা শুনে আবার চা বানাতে লাগলো। মাওশাদ সায়ন্তনীর এমন গা ছাড়া ভাব থেকে বলল, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? সায়ন্তনী মাথা নেড়ে বলল, তোমার কথা বিশ্বাস করলে সবাই ঠকবে। সেই স্কুল থেকেই দেখছি তোমার যা ভালো লাগে তা তুমি অন্য কাউকে দিতে পছন্দ করো না। এখন তুমি ইমনকে পছন্দ করো তাই আমাকে নিষেধ করছো, কাল ইভানকে ভালো লাগতো তাই ইমনকে কষ্ট দিয়েছো। মাওশাদ মলিন হেসে বলল, আমি তখন বোকা ছিলাম, অনেক কিছুই বুঝতাম না। হ্যাঁ, আমার ইভানকে ভালো লাগতো তাই ইমনকে কষ্ট দিয়েছি। আর
আমার তোমার সাথে কোনো বন্ধুত্ব নেই, যার জন্য তোমাকে সাহায্য করতে চাইছি। আমি ইমনকে ভালোবাসি, তাই আমি চাই না ও এমন কাজ করুক যার জন্য ও নিজেই অনুতপ্ত হোক। ইমন তখনই সায়ন্তনীর দোকানের সামনে এসে মাউসাদকে দেখে নেশা লাগানো কণ্ঠে বলল, সায়ন্তনী, তোমাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ইমন মাউসাদের চোখের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে কোনো রূপকথার রাজকন্যা। মাউসাদ দাঁতে দাঁত চেপে বলল, তুমি এসব অভিনয় কখন শিখেছ? তুমি মানুষের অনুভূতি নিয়ে তামাশা করছো। ইমন মাউসাদের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, তুমি আর ভাই মিলে আমাকে অনেক কষ্ট দিয়েছ, তাই অনুভূতি নিয়ে অন্তত তুমি আমাকে কোনো ভাষণ দিও না। ইমন সায়ন্তনীকে টেনে দোকান থেকে বের করলো। এরপর একটা ছেলেকে দোকানে বসিয়ে দিয়ে সায়ন্তনীকে নিয়ে চলে গেল। আজ অরুণিকার 10 বছর পূর্ণ হয়েছে। 6 জন মিলেই তার জন্মদিনের আয়োজন করছে। শতাব্দী, সায়ন্তনী আর মাউসাতো দাওয়াত পেয়েছে। সাথে সুরাইয়া, খোকা আর ডুমুরকে নিয়ে এসেছেন। অরুণিকা অনেক জোরাজুরি করছিল, তাই বিয়ন সহ তার 2-3 জন বন্ধুদেরও বিকেলে দাওয়াত দেওয়া হলো। কেক কাটার পর উপহার নিয়ে অরুণিকার যত আগ্রহ, সে সবার উপহার খুলে দেখার জন্য মরিয়া হয়ে যাচ্ছিল। শেষমেশ একটা একটা করে বক্স খুলতে লাগলো। ইমন তাকে একটা খেলনার গাড়ি উপহার দিয়েছিল। সেই গাড়িটা দেখে শতাব্দী হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ইমন রাগী কণ্ঠে বলল, এভাবে হাসার কি আছে? শতাব্দী হাসতে হাসতে বলল, ছোট সখী, তুমি ইমনের দেওয়া গাড়িতে চড়ে স্কুলে যেও। শতাব্দী আবার হাসতে লাগলো। মাউসাদ তার দেওয়া উপহারটি এগিয়ে দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করলো, কারণ সে বুঝেছিল ইমনের দেওয়া উপহার অরুণিকা তেমন ভালো লাগেনি, আর তাই ইমনেরও মন খারাপ হয়ে গেছে। মাউসাদ অরুণিকাকে একটা ছোট ব্যাগ উপহার দিয়েছে। অরুণিকা সেটা কাঁধে ঝুলিয়ে বলল, সামনে ঈদ আসলে আমি এই ব্যাগটাতে আমার সব টাকা রাখবো। মাউসাদ মুচকি এসে ইমনের দিকে তাকালো। ইমন মাউসাদের চোখাচোখি হতে চোখ সরিয়ে নিল। এবার অরুণিকা বাকিদের উপহারগুলো দেখতে লাগলো। সুরাইয়া অরুণিকার জন্য একটা জামা এনেছেন, তাহমিদ হাতের বালা কিনেছে, শতাব্দী দিয়েছে মেকআপ বক্স, আর আরাফ দিয়েছে বড় একটা পুতুল। অরুণিকা পুতুলটা দেখে আরাফের কাছে দৌড়ে গেল। আরাফ হাঁটু গেড়ে অরুণিকার সামনে বসে বলল, পছন্দ হয়েছে? অরুণিকা বলল, হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমি এখন থেকে ঘুমানোর সময় এটাকে জড়িয়ে ধরে ঘুমাবো, কেমন? আচ্ছা। ইভান তার উপহারটি এগিয়ে দিয়ে বলল, আমিও তোমার জন্য স্পেশাল গিফট এনেছি। অরুণিকা প্যাকেটটি খুলে দেখলো কয়েকটা বই। অরুণিকা ভ্রুকুচকে ইভানের দিকে তাকালো। ইভান বলল, এখানে ফল, ফুল, প্রাণী, পাখি, যানবাহন, পোকামাকড় সব কিছুর নাম আছে। এখন থেকে তুমি ছুটির দিনে একটা একটা পৃষ্ঠা শিখে আমাকে মুখস্থ করে দেবে। অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, না, আমি এটা নেব না, তুমি নাও তোমার গিফট। ভালো জিনিসের তো কোনো মূল্য নেই। শোনো, এখন আর তোমার পুতুল খেলার বয়স নেই। তা আমি ইভানকে থামিয়ে দিয়ে বলল, রাজন তো এসব বন্ধ কর। শতাব্দী অনেক কষ্টে নিজের হাসি চাপিয়ে রেখেছে। আরাফ তার দিকে তাকিয়ে ইশারায় তাকে সরে যেতে বলল। শতাব্দীও একপাশে সরে হাসতে লাগলো। ইভান সেটা খেয়াল করে বলল, তুমি হাসছো কেন? শতাব্দী হাসি আটকে বলল, ভাবছি অরুণিকার বিয়ের দিন তুমি ওকে কি গিফট দেবে। কিভাবে সংসারে সুখী হওয়া যায় এমন বই, মিষ্টি মশাই তাহলে রান্নাবান্নার বই পাবে, যেখানে অনেক ধরনের রেসিপি থাকবে। আরাফকে তুমি কঙ্কাল গিফট করবে, আর তুর্যকে গানের বই। ইমনকে হয়তো ফুটবলের ইতিহাস আছে এমন বই দেবে। আর আহনাফকে কি স্ক্রু দেবে নাকি জিনিসপত্র ঠিক করার জন্য? ইভান ধমকে সরে বলল, চুপ করো তুমি। শতাব্দী চুপ হয়ে গেল। এরপর আহনাফ অরুণিকার হাতে একটা ঘড়ি পরিয়ে দিল, বলল, তোমার গিফট পছন্দ হয়েছে? অরুণিকা কিছু বলার আগে তুর্য এসে বলল, টুইঙ্কল সারপ্রাইজ। তুর্য একটা সাইকেল অরুণিকার সামনে এনে রাখলো। অরুণিকা সাইকেলটি দেখে আনন্দে লাফিয়ে উঠল। সেটা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ল। আহনাফ চুপচাপ সেদিকে তাকিয়ে রইল। আরাফ আহনাফের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে তুর্যের দিকে তাকালো। তুর্য অরুণিকাকে সাইকেলে বসিয়ে সাইকেলটা চালাতে তাকে সাহায্য করছে। অরুণিকাও উৎসাহ নিয়ে সাইকেলটা চালাচ্ছে। আহনাফ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে এলো। আরাফও তার পিছু পিছু এসে তার পাশে দাঁড়িয়ে বলল, ও এখন ছোট, পুতুল সাইকেল এসব জিনিসগুলো ওকে বেশি আকর্ষণ করবে। তোর ঘড়িটার মূল্য বুঝতে ওর অনেক বড় হতে হবে। আহনাফ বলল, তোর যে ইচ্ছে করে এসব করছে? আরাফ বলল, ও তো এত কিছু জানে না, তুই কি কাউকে জানিয়েছিস এসব? আহনাফ বলল, আমি কি ঢোল পিটিয়ে সবাইকে জানাবো?
তা আমি কি ঢোল পিটিয়ে বলছে ও শতাব্দীকে ভালো লাগে? কিন্তু আমরা তো সবাই বুঝে ফেলেছি। আরাফ বলল, শতাব্দীর এখন যথেষ্ট বয়স হয়েছে, ওরও মাত্র 10 বছর পূর্ণ হয়েছে। তোর ওকে ভালো লাগে এটা সবাইকে কিভাবে বোঝাবি? আর সবাই কিভাবে বুঝবে? আহনাফ বলল, তাহলে তুই কিভাবে বুঝেছিস? আরাফ বলল, কারণ আমি শুরুর গল্পটা জানি, আর বাকিরা এর মধ্যের অংশটা দেখছে। আর শুরুটা না জানলে কেউ কিছুই বুঝবে না। তুই কেন ওরকে অপছন্দ করতি, কেন ওর সাথে অকারণে ঝগড়াঝাটি করতি, কেন জ্যোতির সাথে জোর করে সম্পর্কে জড়িয়েছিস, কেন এই চুক্তিতে বিনা দ্বিধায় স্বাক্ষর করেছিস, এসব আমি জানি আহনাফ, কারণ আমি শুরু থেকে এসবের সাক্ষী ছিলাম। আহনাফ বলল, তুই সেদিন আমার জায়গায় থাকলে কি করতি? আরাফ বলল, বুঝতে পারছি না। আহনাফ বলল, আমি অনেক খারাপ অবস্থায় আছি আরাফ, বিশ্বে একটা চাপের মধ্য দিয়ে যাচ্ছি, নিজেকে কেমন কিট মনে হচ্ছে, কি ভাবছি আমি, কি হচ্ছে আমার সাথে। আমার এই অবস্থার জন্য একমাত্র দাদা দাদিই দায়ী। আরাফ আহনাফকে কিছু বলতে যাবে তখন ইভান এসে বলল, তোরা দুই ভাই এখানে কি করছিস? ইভান আশায় আহনাফ নিজেকে স্বাভাবিক করলো। ইভান ফ্রুকুচকে বলল, তোর জরুনিকাকে সাইকেল গিফট করে সেটা দেখে তুই বিরক্ত হয়েছিস মনে হচ্ছে। আহনাফ আর আরাফ দুজনে ইভানের দিকে তাকিয়ে রইল। আহনাফ মনে মনে ভাবলো, এভাবে সামনে থেকে চলে আসা হয়তো উচিত হয়নি। কেউ যদি এসব জানতে পারে তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে।